চলুন না কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের প্রথম ঘটনায়, অর্থাৎ বার্থডে স্পেশালের প্রথম ঘটনাটি আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। যে ঘটনাটি আমরা আজকে শুনবো সেই ঘটনার মূলে রয়েছে জাদু। আমিও খুব অবাক হয়েই পড়ছিলাম ঘটনাটি প্রথমবারের মতো, এবং আমিও শিখলাম, জানলাম কালো জাদু কোনটি, সাদা জাদু কোনটি। এইখানে যিনি ঘটনাটি বলছেন বা বর্ণনা করছেন তিনি জানিয়েই দিয়েছেন যে যদি কেউ তার ক্ষমতা সম্পর্কে কোনো ধরনের সন্দেহ প্রকাশ করেন তাহলে তিনি সেটা পরীক্ষা করে দেখতে পারেন। আমরা আপনাদেরকে শুধুমাত্র ঘটনা শোনাতে চাই, সুতরাং এই ধরনের পরীক্ষা বা এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা এড়িয়ে যেতে চাই এবং এটারই পক্ষে, কারণ আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্ম হোক। আর সে কারণেই, খুব সঙ্গত কারণেই আমরা সেই অংশগুলো বাদ দিয়ে যাব। এবং এই ব্যাপারে আমি সাবিত আলমের সাথে কথাও বলেছি। জানেন আপনারা সবাই যে সাবিত আলম এই ঘটনাটি পাঠিয়েছেন এবং সাবিত আলম আমাকে বলেছেন, অনুমতি দিয়েছেন যে হ্যাঁ, আপনি চাইলে এই অংশগুলো বাদ দিতে পারেন। যদি আপনারা খুব আগ্রহী হন তাহলে কি করবেন? তাহলে নিশ্চয়ই আপনাদের সাবিত আলমের সাথে এই বিষয়ে কথা বলতে হবে, আমার সাথে নয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর একজন মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। কথা না বাড়িয়ে এবার বিরক্তিকর এক ঘটনার দিকে কর্ণপাত করে চলুন। বিরক্তিকর কেন বললাম সেটা আপনারা ঘটনা শুনে নিজেরাই বিচার করে নিতে পারবেন। তবে আমি দাবি করছি যে আপনারা এর আগে এমন কোনো ঘটনা কখনো শোনেননি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত একজন আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেলের নাম মোহাম্মদ আব্দুল হামিদ। উনি আমার কাছে আজ যে ঘটনাটি শেয়ার করেছেন সেটি মূলত ওনার খালাতো বোনের মুখে শোনা ঘটনা। ওনার খালাতো বোনের নাম শেয়ার না করে ঘটনাটি উপস্থাপন করার অনুমতি পেয়েছি বিধায় আমি ওনার খালাতো বোনের নাম প্রকাশ করছি না। হামিদ আঙ্কেলের খালাতো বোন বর্তমানে পর্তুগাল প্রবাসী। এই ঘটনাটি বলার আগে উনি দাবি করেছেন যে ওনার কাছে নাকি প্রধানত 4টে জিন রয়েছে এবং এই জিনের সাহায্যে মানুষজনের কাছে তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ওপর জাদু করতে আসলে তিনি সেই কাজ করে থাকেন। এই কাজের জন্য তিনি নাকি প্রচুর টাকা দাবি করেন। তিনি আরো বলেছেন যে যদি কেউ আজ তার বলা একটি কথাও মিথ্যা মনে করেন, যাই হোক, এটার পরে উনি ওই পদ্ধতির কথাটি বলেছেন যে কিভাবে, কেউ যদি, উনি বলতে চাচ্ছেন যেটা, সেটা হচ্ছে কেউ যদি তার ঘটনা বা তার ক্ষমতা সম্পর্কে এতটুকু সন্দেহ প্রকাশ করেন বা এতটুকু সন্দিহান হন, তাহলে তিনি একটা পদ্ধতি বলে দিয়েছেন যে পদ্ধতির মাধ্যমে তিনি আপনার ঘরের মধ্যে কারো একজনের অস্তিত্ব অনুভব করাবেন। অর্থাৎ আপনি যদি ওই কাজটি করেন, এটা খুব সহজ একটা কাজ, কিন্তু আমি এটা বলতে চাই না, কারণ আমি চাই না যে কেউ এই পরীক্ষার মধ্যে দিয়ে যাক। কারণ আমি ভেবেছি কেউ যদি আমাকে এইরকম একটা পরীক্ষা নিতে চাই তো আমি যেতাম কিনা। দেখুন, এই পরীক্ষাটি খুবই সহজ এবং সেটি করা মাত্র আপনি বুঝবেন যে আপনি আপনার ঘরে আর একা নন, সেই ঘরে অন্য কারো অস্তিত্ব আছে। কি হবে যদি আপনি এরকম কারো অস্তিত্ব অনুভব করেন? তাহলে প্রথম কথা হচ্ছে সবার আগে আপনি আমার উপরে রেগে যাবেন, এবং আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আরো বেশি আমার উপরে রেগে যাবেন। এবং সন্দেহ দূর করার জন্য এরকম কোন পদ্ধতির ব্যাপারে আমি কথা বলতে আসলে রাজি নই। তবে যদি আপনাদের খুব বেশি আগ্রহ থাকে আপনারা সরাসরি সাবিত আলমের কাছ থেকে সেটা জেনে নিতে পারেন, এবং সেগুলো নিশ্চয়ই আরো অনেক ধরনের উপায় থাকতে পারে। আমি নিজে এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনার পরের অংশে। শুরুতেই বলে রাখি যে এই ঘটনাটি সেই জাদুকরিনী মহিলা আমাকে 2 দিনে 2 পার্টে বলেছেন বিধায় আমিও ঘটনাটি পার্ট আকারেই লিখছি। তবে চিন্তা করবেন না প্রিয় লিসেনার্স, আমি আপনাদের নিরাশ করব না। আপনাদের কথা চিন্তা করেই আমি 2টি পার্ট একত্র করে পাঠালাম, যা আপনারা এই একটা ইমেলের মধ্যেই পেয়ে যাবেন। হামিদ আঙ্কেলের খালাতো বোনের বলা ঘটনাগুলো আমি ওনার ভাষাতেই বলছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন জাদু করিনি। আমি তোমাদের শোয়ের ঘটনাগুলো অনেক শুনি,
এবং পছন্দও করি, বিশেষ করে কালো জাদুর ঘটনাগুলো। এমন একটা ঘটনা ছিল যেখানে একজন কবিরাজের কাছে জিন থাকত, কিন্তু তাদের বশে আনার চেষ্টায় কবিরাজের মৃত্যু হয়েছিল। কবে শুনেছিলাম মনে নেই। যাই হোক, আমি জানি কিভাবে আর কি করলে এই জিনদের নিয়ন্ত্রণ করা যায়। শুরুতেই বলে রাখি যে আমার কাছে প্রধানত 4টি জিন রয়েছে। এখন চলো তোমাকে সেই সময় নিয়ে যাই, যেই সময়ের কথা শুনলে তুমি নিজেই বুঝতে পারবে যে কিভাবে এই ঘটনার প্রথম সূত্রপাত ঘটল আর কিভাবেই এই জিনদের নিয়ন্ত্রণ করা শিখলাম আমি, এবং এখন আমি তাদের সাথে কিভাবে কাজ করে থাকি। আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগের কথা। আমি তখন 10 বছর বয়সী একজন কিশোরী ছিলাম। আমি ছোট থেকেই দেখতাম আমাদের বাড়িতে অনেক মানুষের ভিড়। নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আসতো এবং আমার দাদার কাছ থেকে চিকিৎসা নিয়ে যেত। কেউই খালি হাতে ফিরত না। আমার দাদা ছিলেন একজন ইসলামী চিকিৎসক, ঝাড়ফুঁক যাকে বলে আর কি। ছোটবেলা থেকেই আমি এসব দেখেই মুগ্ধ হয়ে যেতাম। আমি দেখতাম যে কিভাবে বিভিন্ন বয়সের লোকেরা এসে আমার দাদার হাতে চুমু খেত এবং টাকা দিত। আমারও ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে দাদার মতো হব, যেন লোকেরা আমাকেও দাদার মতোই সম্মান করে। আমার আরও একটি ইচ্ছে ছিল যে আমিও দাদার মতো টাকা আর ক্ষমতা লাভ করব। মানুষের লোভ করাটা আসলে স্বাভাবিক, সেটা সঠিকভাবেই হোক বা ভুলভাবেই হোক। যখন আমি তরুণী হয়ে 19-এর কোটায় পৌঁছালাম, তখন জানতে পারলাম আমার বাবার কাছেও আমার দাদার মতো একই রকম জিনের ক্ষমতা আছে এবং তিনি এই জিনদের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। এই বিষয়ে জানতে পেরে আমার আগ্রহ যেন আরো বেড়ে গেল এবং মনে হলো যে এই বিদ্যা আমাকে শিখতেই হবে। আমার দাদা তখন মরহুম হয়েছেন যখন আমি আমার এই আগ্রহের কথা আমার বাবাকে বললাম। শুরুতেই তিনি আমাকে নানানভাবে নিষেধ করলেন। বাবা আমাকে বলতেন, আম্মু, এই বিদ্যায় অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তুমি এর মধ্যে ভালো কাজও করতে পারবে, আবার ভুল কাজও করতে পারবে। আমি কিভাবে বুঝবো যে তুমি শুধু ভালো কাজই করবে, খারাপ কাজ করবে না? আমি বাবাকে নানানভাবে বুঝিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমি সব সময় মানুষের সেবা করার জন্য এই জ্ঞান ব্যবহার করব, অন্যথায় না। আমার এই প্রতিজ্ঞার উপর ভিত্তি করেই আমি আমার বাবার কাছ থেকে এই ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং সেই জিনগুলোও আমাকে উত্তরাধিকার হিসেবে মেনে নিয়েছে। প্রথম দিকে আমি এই জ্ঞানকে মানুষের উপকার করার কাজের জন্য ব্যবহার করতাম। আমি যখন মানুষের উপকার করতাম তখন কিছু মানুষ আমাকে কৃতজ্ঞতা স্বরূপ উপহার হিসেবে মাঝে মাঝে টাকাও দিত। কিন্তু ধীরে ধীরে এমন কিছু লোক আসা শুরু করলো যারা তাদের খারাপ কাজ করার জন্য আমাকে অনেক বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব করে। এই অবস্থা দেখে আমারও লোভ হয়ে গেল, কারণ ভালো কাজ করে আমি যেই টাকা এক মাসে উপার্জন করতাম সেই পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা আমি একবারে কারো ক্ষতি করার জন্য পেয়ে যাচ্ছিলাম। আমি শুরু করলাম আমার জিনদের মাধ্যমে ক্ষতি করা, যাকে বলে কালো জাদুবিদ্যা। এই কাজ করতে করতে আমার লোভ যেন আরো বাড়তে লাগলো। যারা হালাল কাজ করার জন্য আমার কাছে আসতেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করলো, আর যারা কালো জাদুর কাজ করানোর জন্য আমার কাছে আসতেন তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো। বাবা, তোমার জ্ঞানের জন্য আর একটা কথা বলি, কালো জাদু আর সাদা জাদু আসলে আলাদা জিনিস নয়। তুমি যদি কোনো জিনকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে খারাপ কাজ করাও, মানুষের ক্ষতি করাও, তখন সেটাকে কালো জাদু বলা হয়। আর যদি সেই একই জ্ঞান দিয়ে তুমি মানুষের জন্য ভালো কাজ করো তাহলে সেটাকে নুরানি জ্ঞান বা সাদা জাদু বলে। যেমন তুমি একজন মানুষের হাতে একটি বন্দুক দিলে, এখন যদি সে ব্যাংক ডাকাতি করে তাহলে তাকে ডাকাত বলা যাবে, কিন্তু এবার যদি সেই বন্দুকটাই একজন মানুষকে দেয়া হয় যে ব্যাংকের নিরাপত্তায় আছে তাহলে সে সিকিউরিটি গার্ড হিসেবে গণ্য হবে। এখন আমার কথা বোঝো, এখানে বন্দুক কিন্তু একটাই, কিন্তু যার উদ্দেশ্য খারাপ সে ডাকাত আর যার উদ্দেশ্য ভালো সে সিকিউরিটি গার্ড। আমাদের জাদু জগতেও আসলে এই একই নিয়ম। এই 4টি জিন যারা আমার সাথে আমার অধীনস্থ অবস্থায় আছে তারা আমার প্রতিটি আদেশ মানতে বাধ্য, কারণ যদি তারা আমার কোনো আদেশ মানতে অস্বীকার করে তাহলে আমি 1 সেকেন্ডের মধ্যে তাদের পুড়িয়ে ফেলতে পারি।
আর এই বিদ্যা আমি অর্জন করেছি আমার মরহুম আব্বাজানের কাছ থেকে। এখন আমি তোমায় সেই সব ঘটনার কথা বলছি যেসব ঘটনায় এই জিনদের মাধ্যমে আমি অনেক মানুষের জীবন নষ্ট করেছি। তুমি এখন আমাকে কিছু প্রশ্ন করতেই পারো। 1, এই ক্ষমতা আমার কাছে কিভাবে এলো? 2, এই জিনরা কোন রূপে আমার কাছে আসে? 3, আমি কি তাদের আসল রূপ দেখেছি কিনা? কিন্তু এসব প্রশ্নের উত্তর আমি তোমাকে আলাদাভাবে কোনো এক সময় দিয়ে দেব, যা তুমি ভূত.com শেয়ার করতে পারবে না। আজ আমি যে বিষয়টির দিকে ফোকাস করতে চাচ্ছি সেটি হচ্ছে সেই সব ঘটনা যেগুলো শুনে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। বলছি শোনো। যখন আমার এই কালো জাদুর কাজ শুরু হলো তখন হঠাৎ করেই মানুষজন খারাপ কাজ করাতে আমার কাছে হাজির হতে শুরু করলো। আস্তে আস্তে আমি জাদুকরিনী নামে পরিচিত হলাম। এলাকার মওলানা আমার বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করলেন এবং এলাকার অনেক লোকজন আমার শত্রু হতে শুরু করলেন। সেই মওলানার ফতোয়ার পর আমার জীবনের ওপর কিছু বিপদ এসে পড়ল। তাই একরকম বাধ্য হয়ে আমাকে পর্তুগালে শিফট করতে হলো। বাবা, আমার কাছে যে জ্ঞান আছে সেটা আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমার ওপর প্রয়োগ করতে পারি। কি যেন বলছিলাম? হ্যাঁ, আমি বলছিলাম যে আমি যখন পর্তুগালে শিফট করলাম অর্থাৎ মুভ করলাম তখন মানুষ সেখানে আমার কাজের জন্য আস্তে আস্তে আমাকে চিনতে শুরু করলো। তারা আমার জ্ঞানের দ্বারা ভালোভাবেই প্রভাবিত হচ্ছিল এবং নিজেদের কাজের জন্য আমার কাছে প্রতিনিয়ত এসে ভিড় জমাচ্ছিল। বাংলাদেশের মানুষের মাঝে যে হিংসা বিদ্যমান রয়েছে তার অতি সামান্য অংশই অন্য দেশের মানুষের মধ্যেও আছে। কেউ আমার কাছে তার শাশুড়িকে মেরে ফেলার জন্য আসতো, কেউ শাশুড়ি তার বউকে নিয়ে আসতো, আর কেউ বা কোনো ব্যবসায়িক ব্যাপারে সাহায্য চাইতো। আর বিশ্বাস করো, মানুষ আসলে ভেতর থেকে অনেকটাই আলাদা, চেহারা দেখে বোঝার উপায় নেই। আমি জানি তোমরা আমাকে অনেকে ধিক্কার জানাবে, এরকম কাজ করি আমি সেই জন্য। কিন্তু এটা মনে রেখো যে যারা আমার কাছে কালো জাদু করানোর জন্য আসে তারাও কিন্তু তোমাদেরই মতো মানুষ। চলো ঘটনায় যাই। ঘটনা 1। পর্তুগালে একদিন আমার কাছে এক মহিলা এসেছিলেন। ওনাকে দেখে বেশ ধনী বলে মনে হচ্ছিল আমার দরবারে এসে উনি আমার সামনে 10,000 পর্তুগিজ ইউরো রেখে বললেন, এই নিন টাকা, এখন আপনি আমার কাজটা করতে বাধ্য। আমি যখন আমার কাজের উদ্দেশ্য ওনার কাছে জানতে চাইলাম তখন উনি বলতে শুরু করলেন যে আপনি আমার পুত্রবধূকে মেরে ফেলার জন্য কাজ করবেন, নয়তো তার সাথে আমার ছেলের ঝামেলা সৃষ্টি করিয়ে দিয়ে তাদের ডিভোর্স করানোর ব্যবস্থা করবেন। আমি তখন ওনাকে বললাম যে আপনার কাজ তো হয়ে যাবে, কিন্তু আপনাকে বলতেই হবে যে কেন আপনি এমন কিছু করতে চাইছেন, বিশেষ করে আপনার পুত্রবধূর বিরুদ্ধে। উনি বললেন, আমার ছেলে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, আর যে বেহায়াকে সে বিয়ে করে এনেছে তাকে আমার একেবারেই পছন্দ নয়। সে একজন গোল্ড ডিগার, তাকে আমার ছেলের জীবনে আমি আর দেখতে চাই না। সেই মহিলা ওনার পুত্রবধূর ছবি সাথে করে নিয়ে এসেছিলেন। আমাকে দেওয়া টাকার সঙ্গে উনি আমাকে সেই ছবিটিও দিয়েছিলেন। আমি তৎক্ষণাৎ মারুকে এই কাজে লাগিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা যেন হয়ে যায়। ওই মহিলার পুত্রবধূ ছিল একজন চরম মাত্রার নামাজি মহিলা। প্রথমে আমি তার নামাজ বন্ধ করালাম। তার জন্য আমি যে পদ্ধতিটি অবলম্বন করেছিলাম সেটি ছিল ওয়াসওয়াসা। আগে আমি মারুর মাধ্যমে তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলাম। তারপর পাকি নাপাকি নিয়ে তার মাথায় এক কনফিউশন তৈরি করলাম। সে প্রথমে 1 ওয়াক্ত নামাজ পড়া ছেড়ে দিল, তারপর 2 ওয়াক্ত। ঠিক যখনই তার ঈমান দুর্বল হতে লাগলো আমি তখনই তার ওপর প্রভাব বিস্তার করতে শুরু করলাম। যখন দেখলাম তার ঈমান একেবারেই দুর্বল হয়ে গেছে তখন আমার পরবর্তী কাজ শুরু হলো। পরবর্তী কাজের জন্য তার কাপড়ের প্রয়োজন ছিল আমার, যেটার ওপর আমি জাদু করতে চেয়েছিলাম। সেই মহিলা যিনি আমার কাছে কাজের জন্য এসেছিলেন ওনাকে দিয়েই আমি ওনার পুত্রবধূর কাপড়গুলো আনিয়েছিলাম। তারপর আমি সেই কাপড়গুলো একটি কবরে দাফন করলাম। যখন ওই কাপড়গুলো কবরে দাফন করা হলো তখন সেই পুত্রবধূর মনে নিজের স্বামীর প্রতি ঘৃণা কাজ করতে শুরু করলো, যা দিনে দিনে বেড়েই যাচ্ছিল। হঠাৎ করে তার স্বামী তার কাছে খুবই বিরক্তিকর হতে শুরু করলো, আর তার মনে হতে লাগলো যে স্বামীর মাঝে অনেক কমতি বিদ্যমান।
আস্তে আস্তে দেখা গেল যে ওই মেয়েটা সব সময় তার স্বামীর সাথে ঝগড়া করত আর তার উপরে প্রচন্ড রকমের সন্দেহ করত। এই ঝগড়া বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তাদের ডিভোর্সের মতো অবস্থা হয়ে গেল। তাদের মধ্যে ঘৃণা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একে অপরকে মারধর অবধি করতে শুরু করেছিল। শুনেছি যে তাদের বাড়িতে অনেকবার পুলিশও আসতে বাধ্য হয়েছিল। এরপর ফাইনালি যখন ছেলেটা তার স্ত্রীকে ডিভোর্স দিল, তখন তার মা আমার কাছে মিষ্টির একটা ডিব্বা নিয়ে এলো এবং আমাকে আরো কিছু টাকা ইনামি হিসেবে দিলেন। ঘটনা 2। একদিন বাংলাদেশ থেকে আমার কাছে একটি ফোন এলো। যিনি ফোন করেছিলেন তিনি ছিলেন আমার পূর্ব পরিচিত। ওনারা একটা ভাড়া বাড়িতে থাকতেন। উনি আমাকে বলেছিলেন যে ওনাদের বাসার মালিক ওনাদেরকে বিনা কারণে বাড়ি খালি করতে বলেছে, কিন্তু এমন অবস্থায় ওনারা এই বাসা ছেড়ে অন্যত্র যাবার জন্য প্রস্তুত নন। উনি আমাকে বলেছিলেন যে এই কাজের জন্য উনি আমাকে বেশ বড়সড় ইনামই দেবেন। উনি বলেছিলেন যে যদি বাড়ির মালিক মারা যায় তাহলে মালিকের আগে পেছনে যেহেতু কেউ নেই, সেহেতু ওনারা সেই ভাড়া বাড়িতে শান্তিতে বসবাস করতে পারবেন। উনি আমাকে লোভ দেখিয়েছিলেন যে যত তাড়াতাড়ি তার এই কাজ সম্পন্ন হবে তত তাড়াতাড়ি উনি আমাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন। এখন এই কাজের জন্য যে জিনিসটা আমার লাগবে সেটা শুনলে তোমাদের সবার রক্তচাপ হয়তো বেড়ে যাবে। আমার যেই জিনিস প্রয়োজন সেটা আসলে সেই পানির সাথে সম্পৃক্ত, যেই পানি দিয়ে মৃতদেহকে গোসল করানো হয়। আমি ওনাকে এই বিষয়ে জানালে উনি বাংলাদেশ থেকেই আমাকে পানি পাঠিয়ে দেন। আমি পর্তুগালে একটা কুর্তা ও একটা সালোয়ার কিনেছিলাম এই কাজের জন্য। আমার কাছে যেদিন এই পানি এলো সেদিন সন্ধ্যাতেই আমি সেই কুর্তা সালোয়ারটা সেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কিছুদিন ভিজে থাকার পর আমি সেটাকে একটা ছায়ার মতো স্থানে শুকিয়ে নিলাম আর সেই কুর্তা সালোয়ারটা আবার বাংলাদেশে পাঠিয়ে দিলাম এবং সেই ভাড়াটাকে বললাম এটা বাড়ির মালিককে উপহার হিসেবে দেবেন, এমন ভাবে যেন এটি তার মেয়ের জন্য দিলেন। আমার কথা মতো উনি সেটা ইস্ত্রি করে বাড়ির মালিককে তার মেয়ের জন্য উপহার হিসেবে দিয়ে দিলেন। যেই বাড়ির মালিকের মেয়ে সেই কুর্তা সালোয়ার গায়ে জড়ালো, বাড়িওয়ালা যেন একদম মরা মানুষের মতো বিছানায় শুয়ে গেল। এরপর সে অনেক ডাক্তার দেখিয়েও শেষ রক্ষা পায়নি। আমি জানতে পেরেছিলাম যে তার মৃত্যু হয়েছে 2 মাসের মধ্যেই। আমার কাজ শেষ হবার 1 সপ্তাহ পরেই সেই ভাড়াটে আমাকে 5 লাখ টাকা পাঠিয়ে দিলেন। আর উনি যদি আমাকে টাকা না পাঠাতেন তাহলে ওনার জানা ছিল যে ওনার অবস্থাও সেই বাড়ির মালিকের থেকে ভিন্ন কিছু হবে না। ঘটনা 3। তৃতীয় ঘটনাটি হল একজন সৎ মায়ের। সেই সৎ মায়ের 3টি সন্তান ছিল, যাদের মধ্যে একজন কন্যা সন্তান ছিল ওনার হাজবেন্ডের প্রথম স্ত্রীর সাথে। এখন ওনার এই ভয় ছিল যে যদি ওনার স্বামী মারা যান তাহলে সম্পত্তিতে সৎ কন্যারও অংশ থাকবে। সেই অংশটা যেন মেয়েটা না পায়, এই কাজ করার জন্য সে আমার কাছে এসেছিল। উনি এই কাজের জন্য আমাকে 10 লাখ টাকার লোভনীয় অফার দেন। আমি জি হুজুর বলে কাজটা হাতে নিলাম। আমি ওনার কাছ থেকে 2 লক্ষ টাকা অগ্রিম নিলাম আর ওনাকে 2টা ডিম দিয়ে বললাম যে এই ডিমগুলো আপনার সৎ মেয়েকে খাওয়াতে হবে। উনি ডিমগুলো নিয়ে বাসায় চলে গেলেন। এরপর যখনই ওনার মেয়ে সেই ডিমগুলো খেল, আমার সামাইল তার উপর হামলা করে দিল আর মেয়েটাকে আস্তে আস্তে পাগল বানিয়ে দিল। সেই মেয়েটা পাগল হয়ে সারাদিন ধরে নিজের শরীরের ওপর ছুরি, কাঁটা, ব্লেড দিয়ে জখম করতে লাগলো। তাকে বাধা দিতে গেলেও সে কারোরই হাতে আসতো না। তার বাবা যেহেতু ধনী ছিল, প্রথমে মেয়েটিকে উনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল তখন তাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে হলো। আর যখনই সে হাসপাতালে ভর্তি হয়ে গেল আমার জন্য সে সহজ শিকারে পরিণত হলো। আমি তাকে মানসিকভাবে আরো দুর্বল করে দিলাম। যখন সে পুরোপুরি আমাদের আয়ত্তের ভেতরে চলে এলো তখন সে একদিন কোনোভাবে একটা ছুরির ব্যবস্থা করে সেটা নিজের গলাতেই চালিয়ে দিল। হাসপাতালের লোকেরা ভেবেছিল সে আত্মহত্যা করেছে, কিন্তু আমি আর তার সৎ মা এই ব্যাপারগুলো ভালো করে জানতাম যেটা কার কাজ। ঘটনা 4। চতুর্থ ঘটনা একজন রাজনীতিবিদের, যিনি তার প্রতিপক্ষের এক নেতার ওপর জাদু করতে চেয়েছিলেন। এটা তখনকার কথা যখন আমি বাংলাদেশে ছিলাম। উনি একদিন আমার কাছে এলেন এবং আমাকে তার সব সমস্যার কথা বলতে শুরু করলেন।
উনি বলেছিলেন ওনার প্রতিপক্ষ যদি মারা যায় তাহলে উনি সহজেই নির্বাচনে জয়লাভ করতে পারবেন। ওনার কথা শুনে আমি ওনার কাছে ওনার প্রতিপক্ষ নেতার ছবি চাইলাম। যখন উনি আমাকে ওই বিরোধী প্রার্থীর ছবি দিলেন তখন আমি ওনাকে বলেছিলাম যে ওনার কাজ তো হবে, কিন্তু বদলে ওনাকে আমার 10 লাখ টাকা দিতে হবে। উনি আমার কথায় রাজি হয়ে গেলেন। এরপর আমি আমার কাজ শুরু করে দিলাম। কিন্তু কাজ শুরু করার কিছুদিনের মাথায় জানতে পারলাম সেই প্রতিপক্ষ কোনো এক জাদুকরের কাছ থেকে নিজের জন্য প্রোটেকশন নিয়েছেন আমার কাজের বিরুদ্ধে। সেই জাদুকরের বেশ কিছু জিন তার সিকিউরিটির জন্য নিযুক্ত ছিল, যা আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। আমার জিন যখন তাদের উপর আক্রমণ করল তখন বেশ ভালোই সংঘর্ষ হলো তাদের মাঝে। এই লড়াই হাতে হাতে লড়াই নয়, বরং জাদুকরদের মাঝে একে অপরের সাথে জ্ঞানের লড়াই। যখন আমি ওই জাদুকরের সাথে লড়ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে আমি দুর্বল হয়ে পড়ছি। ওই সময়ে ওই জাদুকরের সাথে লড়াই করাটা আমার জন্য নিছক বোকামি ছাড়া আর কিছুই ছিল না। আমার নিজের জীবন বিপদের মুখে পড়ে যাচ্ছিল বলে আমার মনে হচ্ছিল। তখন আমি সেই রাজনীতিবিদকে একদিন আমার কাছে ডেকে বললাম, এই কাজটা খুব বেশি কঠিন, এখন আমার 10 লাখ টাকা নয় বরং 20 লাখ টাকা লাগবে। উনি তাতেও রাজি হয়ে গেলেন। এখন আমাকে এই কাজের জন্য এমন কিছু করতে হবে যেন আমি ওই বিরোধী প্রার্থীর জিনদের ধরতে পারি যারা সেই প্রতিপক্ষ প্রার্থীর সুরক্ষার কাজে নিয়োজিত ছিল। এটা ছিল 1.5 সপ্তাহের মহা কঠিন এক কাজ, যা আমি এরপর অনেক সহজেই সম্পন্ন করলাম। 1.5 সপ্তাহ পর যখন আমার কার্যক্রম সম্পূর্ণ হলো তখন ওই বিরোধী প্রার্থীর সিকিউরিটির জিনদের আমি ধরাশায়ী করতে সক্ষম হলাম এবং আমার কাছে বন্দী করে রাখলাম। এখন যতক্ষণ না তারা আমার অধীনে আছে ততক্ষণ কেউই তাদের এই বন্দী দশা থেকে মুক্তি দিতে পারবে না। এরপর আরেকটি কাজ আমি করেছিলাম, সেটা হলো আমার অধীনস্থ জিনদের মাধ্যমে ওই জাদুকরকে মেরে ফেললাম, কারণ সে ভবিষ্যতে আমার ক্ষতির কারণ হতে পারে। এক ঢিলে 2 পাখি মারা হলো। আমার চাল বুঝতে পারল না কেউই, আমার ভবিষ্যৎ সিকিউরিটিও হয়ে গেল। সেই জাদুকর ভেবেছিল যে প্রথম যুদ্ধে হেরে যাবার পর আমি এই কাজ থেকে হয়তো সরে গিয়েছি, কিন্তু আমি তাকে ঘুমের মধ্যে মেরেছিলাম, কারণ যদি সে জাগ্রত থাকতো তাহলে তাকে মেরে ফেলার কাজটা অনেক কঠিন হয়ে যেত। এখন আমার লক্ষ্য ছিল সেই বিপক্ষ দলীয় প্রার্থী, যিনি সেই রক্ষাকারী জিনদের চলে যাওয়ার পর পুরোপুরি আমার জন্য সহজ টার্গেটে পরিণত হয়েছিল। আমি আমার জিনের মাধ্যমে তার আত্মীয়কে প্রসেস করলাম। এরপর আমার জিন ওনার ওপর এমন এক মৃত্যু দিল যে তার মৃত্যু একদম স্বাভাবিক বলেই মনে হলো। তার পরিবারের লোকেরা পোস্টমর্টমও করালো না। করালেই বা আমার কি? হতে পারে তার পোস্টমর্টম রিপোর্টেও জানা যেত যে তার মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তাকে গলা টিপে মারা হয়েছে। এবার খুঁজতে থাকো কে মেরেছে। শেষমেশ ধরা যদি কাউকে পড়তেই হয় তবে ধরা পড়লে পড়তো সেই বিপক্ষ দলীয় নেতার আত্মীয়ই। এটা ছিল সেই ঘটনা যার পর আমি পর্তুগালে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ সেখানকার পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছিল এবং এও সম্ভব ছিল যে আমাকে ধরে ফেলতে পারত মানুষ। পঞ্চম ঘটনা হলো একজন পরিচিত ব্যবসায়ীর। এই বাংলাদেশি ব্যবসায়ী কানাডায় থাকতেন। ওনার একজন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী আমার কাছে আসেন এই কামনা নিয়ে যে উনি সেই কানাডা প্রবাসীর ব্যবসা শেষ করতে চান। এরপর যখন উনি আমাকে টাকা দেওয়ার প্রস্তাব করলেন আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। এখন আমার সেই কানাডার ব্যবসায়ীর সকল তথ্যের প্রয়োজন। শুধু কালো জাদু করতে চাওয়া ব্যক্তিটি আমাকে সেই কানাডার ব্যবসায়ীর ও তার মায়ের ছবি এনে দিলেন। ওনার মায়ের নাম আর ওনার নামও বললেন। আমি আমার জিনের দলকে সেখানে পাঠালাম যাতে তারা দেখতে পারে যে কোনো জাদুকর ওনার রক্ষায় নিয়োজিত আছে কিনা। যখন জানতে পারলাম যে সে সব জাদুতে বিশ্বাস করে না তখন উনি আমার সহজ শিকারে পরিণত হয়ে গেলেন। আমি জিনের মাধ্যমে ওনার ওপর জাদু করতে শুরু করলাম। ওনাকে জাদু করা মিষ্টি খাওয়ালাম আর ওনার চায়ের মধ্যে ছাগলের রক্তের কয়েক ফোঁটা দিয়ে দিলাম। এই যে কাজগুলোর কথা আমি বলছি সেই সব কাজ আমার সেই জিনগুলোই করেছিল। আমি এসব কাজ করে ওনার মস্তিষ্ক এমনভাবে নিয়ন্ত্রণ করছিলাম যে উনি সঠিকভাবে যেন কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে না পারেন। সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারণে ওনার ব্যবসায় বেশ কিছু ক্ষতি হয়ে গেল। আমার জিনও ওনার ওপর সবসময় নজর রাখত। যে কোনো সঠিক কাজ করতে গেলে তাকে সেখান থেকে পথভ্রষ্ট করে দেওয়া হতো। কয়েক মাস পর সে এত বড় ব্যবসায়ী রাস্তায় এসে দাঁড়িয়েছিল। বেচারা এত বড় ক্ষতি সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। শোনো, ঘটনা তো অনেক আছে,
যদি তুমি বলো তবে আমি শুনিয়ে দিতে পারি। আমার কাছে তো অনেক ধরনের মানুষ আসে। আমি যে দাবি করছি ঘটনার শুরুতে, সেই দাবি আমি পুনরায় করছি। যদি তোমাদের বা তোমাদের শ্রোতাদের আমার দাবি মানতে অস্বীকৃতি থাকে, বা যদি মনে করো যে সব ঘটনা ভুয়া, তাহলে একটা কাজ করো। যদি তোমাদের মধ্যে কেউ আমাকে পরীক্ষা করতে চাও। আগেই বলেছিলাম, এখানে তিনি আবারও বলেছেন যে যদি আপনি সন্দিহান হন, এরপরে তিনি যেটা বলেছেন সেই পদ্ধতির কথা, তিনি আপনাকে বিশ্বাস করাতে সক্ষম যে এই পদ্ধতির মাধ্যমে আপনি আসলেই আর সন্দেহ রাখবেন না। যাই হোক, আমি সেটা স্কিপ করে গেলাম। এই জাদুকরণী মহিলা সেদিনের মতো ওনার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? ঘটনা শেষ? হ্যাঁ শেষ, তবে অর্ধেক। বাকি অর্ধেক শুনবেন না? যেমনটা আমি ঘটনার শুরুতে বলেছিলাম যে আমি এবার 2 পার্টে একই সাথে বলবো, একই ইমেলে লিখব শুধুমাত্র আপনাদের জন্য, আমি ঠিক তেমনটাই করতে যাচ্ছি। জাদুকরণীর এসব ঘটনা সেদিনের মতো শেষ করে আমি ঘটনাটি উনি যতটুকু বলেছিলেন ততটুকু লিখে সেদিনের মতো ঘুমানোর প্রস্তুতি নিলাম। এখন আমি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যেদিন আমি এই ঘটনাগুলি লিখে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম, সেদিন রাতে ভোর 4:43 আমার ঘুম ভাঙল। আমি দেখলাম যে আমি মনে হয় উল্টো হয়ে আমার বুক বিছানার দিকে দিয়ে শুয়ে আছি। হঠাৎ মনে হলো আমার শরীরের নিচে থাকা তোষকটা যেন নড়ছে আর বুকটা ধরফর করছে। এতটা বেগে ধরফর করছিল যে মনে হচ্ছিল আমার শরীর কাঁপছে। আমি ভাবছিলাম যে এভাবে সবকিছু কাঁপছে কেন। আমার মাথায় এলো যে ভূমিকম্প হচ্ছে না তো আবার। আমি আমার ঘরের দরজার দিকে তাকালাম। মনে হচ্ছিল দরজাটা কাঁপছে খটখট আওয়াজ করে। হঠাৎ মনে হলো আমার কোমরের ওপর থাকা কম্বল কেউ ধরে টেনে নিয়ে যাচ্ছে। এসব বিষয়ে রিসার্চ করতে করতে মাঝে মাঝে ভয় জিনিসটা তেমন ছিল না। আমি বিছানা থেকে উঠে ডাইনিং রুমের দিকে গেলাম। ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম যে ফ্যান তো একেবারে স্থির, ভূমিকম্প তো হচ্ছে না। আমি বেসিনে মুখ ধুয়ে আমার ঘরের বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। রাত তখন 4:58। আমি সিগারেট খেয়ে রুমে ফিরে লাইট অফ করে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। একটু তন্দ্রা আসতেই আবার সেই একই অনুভূতি, ভূমিকম্প, কেউ আমার কম্বল ধরে টেনে নামিয়ে নিয়ে যাচ্ছে। আমি এবার বিরক্ত হয়ে উঠে ঘরের লাইট অন করে দরজার সামনে দাঁড়ালাম। দরজা খুলে আমি বাইরে গিয়ে এমন এক দৃশ্য দেখলাম যা আমার কল্পনার অতীত। আমার ঘরের সামনেই যেন 50-60টা তেলাপোকা উল্টো হয়ে পড়ে আছে। আমি ভেবেছিলাম এগুলো হয়তো মৃত। আমি আমার রুমে এসে দেখি আমার রুমের মেঝেতে এমন আরো 50-60টা তেলাপোকা। বিছানার দিকে তাকিয়ে দেখলাম বিছানার মশারির ওপরেও মৃত তেলাপোকা। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ফজরের আজান দেবে। আমার আম্মু নামাজের জন্য উঠলেন। আমার রুমের সামনে এসে উনি আমাকে জিজ্ঞেস করলেন, কিরে, তোর রুমের বাইরে এত তেলাপোকা মরে পড়ে আছে কেন? আমি ওনাকে বললাম, রুমের ভেতরে আসো। উনি আমার রুমের ভেতরে এসে আমার মতো একটা শক খেলেন। এরপর উনি আমাকে জানালেন এটা অসম্ভব, কারণ বাসার কোনো রুমেই তেলাপোকা মরার কোনো মেডিসিন প্রয়োগ করা হয়নি। এরপর আমার মা ঘর ঝাড়ু দেবেন ভেবে ফুলের ঝাড়ু নিয়ে আমার রুমে উপস্থিত হলেন। আশ্চর্যজনকভাবে ঝাড়ুটার স্পর্শ পেয়ে প্রতিটি তেলাপোকা সোজা হয়ে দৌড়ে কোথায় পালিয়ে গেল। এই ঘটনার ব্যাখ্যা আমার আজও জানা নেই। আছে শুধু প্রশ্ন, যদি তেলাপোকা মারার মেডিসিন দেয় তাহলে এরা কেন মারা গেল না? আর যদি সারা ঘরে মেডিসিন দেয়া হয়, শুধুমাত্র আমার ঘরের সামনেই কেন এরা আসবে? ভূমিকম্প ছাড়া আমার ঘরের দরজা কিভাবে কাঁপলো? তর্কের খাতিরে যদি মেনেও নেই যে এসব নিছকই আমার মনের কল্পনা, তাহলে আমার আম্মু যা দেখলেন সেটা কি সত্যি না? আমি জানি না। এতক্ষণ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কেন শেয়ার করলাম জানেন? শুনুন, জানতে পারবেন। এই ঘটনার প্রথম পর্ব শুনে আপনারা অনেকেই ভাবছেন হয়তো এই ছেলেটা হারামকে প্রমোট করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটা কথা বলি, আপনারা তো প্রতিদিন নিউজ চ্যানেল দেখেন যেখানে ডাকাতি ও খুন, নানান ধরনের নেগেটিভ খবরও আসে। সেসব নিউজে এটাও বলা হয় কিভাবে ডাকাতি আর খুন করা হয়েছে এবং এসব নিয়ে মানুষকে সতর্কও করা হয়। এর মানে এই নয় যে তারা ডাকাতি বা খুনকে প্রচার বা প্রমোট করছে, বরং এর উদ্দেশ্য হল মানুষকে জানানো যে আজকাল এই দুনিয়াতে এই দেশে কি ঘটে চলেছে।
আরেকটা কথা বলি, আপনারা আবার এই ঘটনার প্রথম অংশ শুনতে পারেন, যেখানে এই মহিলা কখনোই এটা দাবি করেননি যে তিনি কালো জাদু করেন। যদিও উনি কালো জাদু শব্দটার ব্যবহার করেছেন, কিন্তু উনি শুরুতেই ক্লিয়ার করেছেন যে উনি জিনদের মাধ্যমে কাজ করে থাকেন। ওনার বলা সব ঘটনার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের সেই জিনের দুনিয়ার সম্পর্কে জানানো, আর এটাও জানানো যে আসলে এই দুনিয়া আছে আমাদেরই মাঝে, আর এটাও জানানো যে এই দুনিয়াটা কিভাবে কাজ করে। তবু আমি বলে রাখি যে ওই মহিলা যাই বলেছেন, ওনার কোনো প্রকার বক্তব্যের জন্য আমি কোনো দায়িত্ব নিচ্ছি না। তিনি যা কিছু বলেছেন আমি শুধু সেটা ওনার ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি। এর পেছনে কি রহস্য আছে সেটা আল্লাহই ভালো জানেন। যাই হোক, চলুন আমরা আবার সেই জাদুকরিনীর ঘটনায় মনোনিবেশ করি। ঘটনার পরের অংশ আমি আবারও জাদুকরিনী মহিলার ভাষাতেই বলছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন জাদুকরিনী: বাবা, কেউ যদি নিজের নাম আর তার মায়ের নাম লিখে থাকেন কমেন্ট সেকশনে, তাহলে তোমার এবং তোমার শ্রোতাদেরও বিশ্বাস হয়েছে এতক্ষণে যে আমি কে, আমার সাথে কে আছে, আর আমি কি করতে পারি। এই ঘটনা যেদিন প্রচার হবে তার আগের দিন তুমি আমাকে জানাবে। আমি তোমাদের কমেন্ট পড়ব প্রথম অংশ শেষ হবার পরে। তোমাদের কমেন্ট সেকশনে অনেকেই হয়তো এতক্ষণে বলেছে বা বলবে আগামীকাল যে তাদের স্বপ্নে এমন কিছু ঘটে গেছে যার কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, এবার তোমাকে একটা মজার কথা বলি। আমি কিন্তু ইতিমধ্যে টুকটাক তোমাকেও দেখিয়েছি গত রাতে। বুঝতে পেরেছ হয়তো যে আমি কি করতে পারি। এখন তুমিও এই ব্যাপারে অনেকটাই জানো। বাবা, তোমাদের কমেন্ট সেকশন চেক করো তো। অনেকেই এখন আমার নামে হয়তো জাহান্নামের সার্টিফিকেট বিলি করছে, অথচ যারা এই সার্টিফিকেট বিলি করছেন এনারা নিজেরাও জানেন না যে এনারা কোথায় যাবেন, কিন্তু অন্যদের জাহান্নামের সার্টিফিকেট এমন ভাবে দিচ্ছেন যেন এনাদের নিজেদের জান্নাতে যাওয়াটা পাকা হয়ে গেছে। আমি জানি যে আমি গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু প্রতিটি কাহিনীর দুইটা দিক থাকে। যেখানে আমি মানুষের সাথে অনেক অন্যায় করেছি, সেখানে কিছু মানুষের ভালো করার জন্য তাদের উপকারও করেছি। এখন কিয়ামতের দিনই পরিষ্কার হবে কার পাল্লা কতটুকু ভারী। এখন তোমাকে আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো আমার ভালো কাজগুলোর মাঝের কিছু কাজ, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমি মানুষকে সাহায্যও করেছি। আবারও বলি যে আমার জ্ঞান ভুল নয়, আমি কোনো ভুল চিৎকার করিনি, কোনো শয়তানের কাছে সাহায্য চাইনি, কোনো শিরক বা কালাম পড়িনি। আমি জিনের মাধ্যমে ভালো কাজও করি এবং একইভাবে খারাপ কাজও করি। ঘটনা এক। একদিন আমার দরবারে একজন মহিলা এসে হাজির হলেন। ওনাকে দেখে যেন খুবই বিমর্ষ মনে হচ্ছিল আমার। এটা তখনকার ঘটনা যখন আমি বাংলাদেশেই থাকি। সেই মহিলা আমার সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন এবং হাত জোর করে বলছিলেন যে ওনার পরিস্থিতি কতটা খারাপ। ওনার স্বামী কোনো চাকরি বা কাজ পাচ্ছিল না, ছেলেদের কোথাও চাকরি হচ্ছিল না। মনে হচ্ছিল যে ওনাদের বাড়ি থেকে সুখ পুরোপুরি পালিয়ে গেছে। উনি বলেছিলেন যে ওনার ঘরের চারপাশে পরিষ্কার করলেও নোংরা ময়লা পড়ে, কিছুক্ষণের ভেতর আবার দুর্গন্ধ হয়ে যায়। এত নোংরা আবর্জনা কোথা থেকে আসে কেউ জানে না। ওনাদের আলমারিগুলোর ভেতরে থাকা কাপড়গুলো কেউ যেন ব্লেড দিয়ে কেটে চলে যায়। না, ওনাদের মেয়েদের জন্য ভালো কোনো সম্পর্ক আসছে না। ওনাদের ছেলেদের চাকরি বা বিয়ে হচ্ছে না। ওদের বিয়ের সম্পর্ক এলেও কোনো না কোনো অজুহাতে সেই বিয়ে বাধা পড়ে। প্রথম দিন আমি সেই মহিলাকে এড়িয়ে চললাম এবং ওনাকে ওনার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে ওনার পরিবার খুবই গরিব আর ওনার পক্ষে আমার চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। কিন্তু কিছু সপ্তাহ পর উনি আমার কাছে আবার ফিরে এলেন এবং একেবারে আমার পায়ের কাছে পড়ে গেলেন। উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে ওনার মেয়ের শরীরে কাটা দাগ পড়েছে এবং ওনার মেয়ের মুখ দিয়ে কেউ পুরুষালী কণ্ঠে কথা বলছে, আর অনবরত ওনার মেয়ে পাগলের মতো আচরণ করছে, এমনকি নিজেকে মারারও চেষ্টা করছে। তোমাদের এখানে একটু বলে রাখি, আমি কোনো ইস্তেখারা করি না। যদি কাউকে চেক করতে হয় যে তার সাথে কোনো সমস্যা আছে কিনা, আমি আমার জিনদের পাঠিয়ে চেক করি, দেখি কোনো সমস্যা আছে কি নেই। আর হ্যাঁ, তোমাকে গতদিন হয়তো আমি আমার জিনদের নাম বলিনি। আসলে আমার অধীনে থাকা কয়েকজন জিন আছে, তাদের মাঝে 4 জন খুবই বিশেষ আমার জন্য। আমি বেশিরভাগ কাজ এই 4 জনের মাধ্যমে করে থাকি। এদের মধ্যে একজনের নাম সামাইল, দ্বিতীয় জনের নাম মারু, তৃতীয় জনের নাম মাস এবং চতুর্থ জনের নাম হুজ্জা। এখন বলি সেই মহিলার ঘটনা। সেই মহিলা আমার কাছে এসে বসে খুবই আকুতি মিনতি করছিলেন ওনাকে সাহায্য করার জন্য।
আমার ছোট মেয়ে তখন আমার পাশেই বসেছিল। সে আমাকে বলল, আম্মা, এনার কাজটা করে দিন দয়া করে। আমি ওই মহিলার উপর কিছুটা রেগে গেলাম। তখন আমি ওনার কাছে জানতে চাইলাম উনি কোথায় থাকেন। ওনার বাড়ির ঠিকানা নিয়ে আমি সামাইলকে ওনার বাড়িতে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে সামাইল ফিরে এসে আমার কানে কানে বলল, এদের বাড়িতে ভয়াবহ জাদু করা হয়েছে এবং যেই জাদুকর এই জাদু করেছে সে অনেকগুলো জিনকে এনাদের পেছনে লাগিয়ে দিয়েছে যেন এনাদের কোনো নেক বা হালাল কাজই না হয়। এরপর সামাইল আমাকে বলল, আম্মা, আপনাকে এদের বাড়িতে যেতে হবে। আপনার সাথে আমরাও যাব। এনাদের বাড়িতে কিছু কাজ করে সেই জাদুকরের সঙ্গে যোগাযোগ করতে পারবো। আমি ওই মহিলাকে বললাম যে আগামী রবিবার আমি ওনার বাড়ি যাব। এরপর বাদ বাকি কথা সেখানেই হবে। পরবর্তী রবিবার এলো। আমি ওনাদের বাড়ি চলে গেলাম। ওনাদের বাড়ির অবস্থা দেখে আমি নিজেও চিন্তিত হয়ে পড়লাম। ওনার ছোট ছোট মেয়ের মুখে আমি ভয়ের ছাপ লক্ষ্য করছিলাম। আমার দিকে তাকিয়ে তাদের মুখে কিছু আশার আলো যেন আমি দেখতে পাচ্ছিলাম। তারা যেন আমাকে এক ধরনের মাসিহা মনে করতে শুরু করেছিল, যেন তাদের এই সমস্যা থেকে আমি বের করে নিয়ে আসতে পারি। আমি যখন ওনাদের বাড়িতে প্রবেশ করলাম তখন সেখানে কোনো জিনদের দেখা পেলাম না। হয়তো তারা আমার আসার খবর শুনে পালিয়ে গেছে। সামাইল আমাকে জানালো, আম্মা, বাকিরা এখান থেকে পালিয়ে গেছে। আমি জিন দেখতে পারি, কিন্তু তারা আমাদের মতো একে অপরকে দেখে না। এই দৃষ্টিশক্তিটা শুধুমাত্র একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছেই থাকে, যা অনেক সময় জন্মগত হয়, আবার অনেক সময় অর্জন করা যায়। সাধারণ মানুষ হয়তো এটা বুঝতে পারবেন না। যাই হোক, ওনাদের বাড়িতে কিছু একটা আছে। আমি খেয়াল করলাম যে তাদের বাড়ির ওপর অনেকগুলো কাক আর চিল ঘোরাফেরা করছে। যদি কারো বাড়ির ওপরে চিল আর কাক এভাবে ঘোরে তাহলে 100% প্রমাণ যে ওই বাড়ির ওপর কালো জাদু করা হয়েছে। আমি বাড়ির প্রতিটি সদস্যের সাথে আলাদা আলাদাভাবে কথা বললাম। তাদের আমি জিজ্ঞেস করছিলাম যে তারা কি কি অনুভব করেছে এই বাড়িতে। তাদের সবচেয়ে ছোট 9 বছরের মেয়েটা বলেছিল সে দেখতে পায় একজন মহিলাকে যার শরীর আগুনে পুড়ে যাচ্ছে এবং সেই মহিলা তাকে নাকি স্বপ্নে এসেও ভয় দেখায়। সেই মহিলার ইমিডিয়েট বড় বোন বলতে শুরু করলো যে সে ঘরে নানান ধরনের ছায়া দেখে এবং প্রায়ই ঘুমের মধ্যে কেউ নাকি তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। ওই বাচ্চাদের বাবাকে দেখে একজন ভালো মানুষ বলেই মনে হচ্ছিল আমার। ওনার চেহারায় সাদা দাড়ি ছিল, কপালে নামাজি দাগ স্পষ্ট। আমি ওনার কাছে জানতে চাইলাম যে ভাইজান, আপনার সাথে কি কিছু হয়েছে? উনি বললেন ওনাকে নামাজ পড়তে বাধা দেওয়া হয় এবং নিয়মিত চেষ্টা করা হয় যেন তিনি নামাজে যেতে না পারেন। তারপর তিনি একটি ঘটনা শেয়ার করলেন। সেটা ছিল কিছুটা এমন। এক রাতে তিনি ইশার নামাজ পড়তে যাচ্ছিলেন। হঠাৎ কেউ ওনাকে এমন জোরে ধাক্কা দিল যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 থেকে 7 ফুট সামনে গিয়ে পড়লেন। ওনার মুখে প্রচুর আঘাত লেগেছিল। ওনার নাকের হাড়ও নাকি ভেঙে গিয়েছিল। এই ঘটনা কি প্রায় 2 মাস আগের, কিন্তু এখনো ওনার মুখে আঘাতের চিহ্নটা রয়ে গেছে। সেই মহিলা যিনি ওই বাচ্চাদের মা, তিনি আমার কাছে এসে বললেন যে রান্না করার ফাঁকে আমাদের হাঁড়িতে কেউ এমন কিছু দিয়ে চলে যায় যার জন্য হাঁড়ি থেকে প্রচুর দুর্গন্ধ বের হতে শুরু করে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই বুঝতে পারিনি যে আসলে এই কাজটা কে করেছে। এরপর যখন হাঁড়িতে খিচুড়ি রান্না করা হয় তখন হাঁড়ি থেকে গরুর গোবরের মতন বাজে গন্ধ বের হয়। আমি এসব শুনে ওনার মেয়ের সাথে দেখা করতে চাইলাম, যার শরীরে কাটা দাগ ভেসে উঠেছিল আর যার উপর জিন হাজির হয়েছিল। আমি সেই মেয়ের ঘরে ঢুকতেই দেখলাম যে সে একদম অযত্নে ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘরে ঢোকার সাথে সাথেই সে বিছানায় উঠে পড়ল। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম, আমার মনে হলো তার মধ্যে কিছু একটা অবশ্যই আছে। সে বিছানা থেকে লাফ দিয়ে উঠে আমাকে আক্রমণ করতে চেষ্টা করলো, কিন্তু মাঝপথেই সামাইল আর মারু তাকে ধরে ফেলল। এরপরে সে একেবারে অভ্রান্তভাবে চিৎকার করছিল আর হাত পা ছোড়াছুড়ি করছিল আর আমার উপর আক্রমণের চেষ্টা করছিল অনবরত। আমি সামনে এগিয়ে গিয়ে তার মুখে জোরে একটা চর মারলাম আর সাথে সাথে সে একদম ছোট বাচ্চার মতো মন খারাপ করে বিছানায় বসে পড়ল। আমি তার কাছে প্রশ্ন করতে শুরু করলাম, তুই কে? তোকে কে পাঠিয়েছে? তোর পেছনে কোনো জাদুকর আছে? বল। সে বলল, আমাকে তো ওই জাদুকর তার গোলাম বানিয়ে রেখেছে। যদি আমি তার নাম বলি তবে সে আমাকে মেরে ফেলবে আপা। এখন ওই জাদুকরের সাথে যোগাযোগ করতে হলে আমাকে কাজ করতে হবে। আমি বাড়ির সবাইকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিলাম, শুধু ওই মেয়েটিকে বাদে। মেয়েটি তখনও আমার সামনেই বসা অবস্থায় ছিল। আমি সামাইল আর মারুকে নিয়ে ঘরে মেয়েটির সামনে ছিলাম।
আগেই বলে রাখি যে যখনই আমি বাড়ি থেকে বের হলাম তখন আমার আরো দুইজন জিন রজনী আর বুসিরের কাছে বাড়ির দায়িত্ব দিয়ে আসতাম, কারণ যেসব জাদুকর আমার শত্রু হয়ে উঠেছিল তারা সব সময় সুযোগের সন্ধানে থাকতো যে কিভাবে আর কখন তারা আমার পরিবারের ক্ষতি করতে পারবে। সেই কারণে রজনী আর বুসির আমার অনুপস্থিতিতে বাড়িটা রক্ষার কাজ করত। যাই হোক, আমি সেই মেয়েকে সামনে বসিয়ে আমার মতো জাদুর আয়াত পড়া শুরু করলাম। কিছু সময় পর সেই জাদুকর আমাকে তার জিনের মাধ্যমে তার বার্তা পাঠাতে লাগলো। এটা এমন একটা পরিস্থিতি যখন আমরা জাদুকররাই আর এক জাদুকরের বিরুদ্ধে লড়াই করি। এই লড়াই চলাকালীন আমরা একে অপরের শক্তি সম্পর্কে ধারণা পাই। সেই জাদুকরও আমার শক্তির কথা বুঝে গিয়েছিল। আমি সামাইল আর মারুকে তার ডেরায় পাঠিয়ে দিয়েছিলাম। সেই জাদুকর তৎক্ষণাৎ পিছনে হটতে বাধ্য হলো আমার খবর পেয়ে এবং আমাকে খবর পাঠালো, ঠিক আছে, আমি আমার জিনদের ফিরিয়ে নিচ্ছি। যখন আমি তাকে খবর পাঠিয়ে জিজ্ঞেস করলাম যে এই কাজটা কে করাচ্ছে তাকে দিয়ে, আমার প্রশ্ন শুনে সে খবর পাঠিয়ে দিল, আপনি যে বাড়িতে বসে আছেন ওই বাড়ির মহিলার স্বামীর বড় ভাইয়ের বউ আমাকে দিয়ে এই জাদু করাচ্ছে। আমি কারণ জানতে চাইলে সে বলল, ওই মহিলা তার ছেলের সাথে এই বাড়ির এই মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু যখন তারা বিয়েতে রাজি হয়নি তখন সে বাড়িতে আমাকে দিয়ে জাদু করিয়েছে। আমি জাদুকরকে খবর পাঠালাম আর বললাম যে ওই বাজে মহিলাকে যেন তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে এবং আমার সাথে ফোনে কথা বলিয়ে দেয়। একটু পরেই সেই বাজে মহিলার ফোন আসলো, কিন্তু সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিল। বলছিল যে যদি এই জাদুকর পিছিয়ে যায় তাতে কি হয়েছে, আমি অন্য কাউকে দিয়ে এই জাদু করিয়ে নেব। তার কথা শুনে আমি বুঝে গিয়েছিলাম সে জেদি প্রকৃতির খারাপ ধরনের মানুষ এবং প্রতিশোধের নেশায় পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে মানল না। এরপর আমি তাকে হুমকি দিয়ে বললাম যে তুই নিজের পরিণতি দেখে নিস, এই বাড়ির সবার কাছে এসে তোকে মাফ চাইতে হবে। এরপর একদিন সেই মহিলা কাপড় শুকাতে ছাদে এসেছিল। আমি আগে থেকেই মারুকে সেখানে ডিউটিতে রেখেছিলাম। মারু সেই মহিলাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার নির্দেশ অনুযায়ী ছাদ থেকে পড়ে তার পা ভেঙে গেল। যখন তার পায়ের আঘাত কিছুটা ভালো হলো তখন সে হুইল চেয়ারে তার দেবরের পরিবারের কাছে এসে ক্ষমা চাইল এবং এবার তাদের ওপরে জাদু করানোর জন্য তওবা করল। ঘটনা 2। আরেকটা ঘটনা যা আমি তোমাকে বলবো সেটা হলো পর্তুগালের কোনো এক রয়্যাল ফ্যামিলিকে নিয়ে। একদিন আমি আমার এক মুরিদের কাছ থেকে জানতে পারি যে সেই পরিবারের ওপর নানান রকমের সমস্যা চলছে। ওনারা নাকি অনেক পীর ফকির চিকিৎসক দেখিয়েছেন, কিন্তু কেউই তাদের সমস্যার সমাধান করতে পারেনি। ওনারা আমাকে আমার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে বার্তা পাঠিয়ে ওনাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানালেন। বেশ নামিদামি লোক হওয়ার কারণে ওনারা নিজে আমার কাছে আসতে পারলেন না বিধায় আমি ওনাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলাম। কিন্তু তখন আমি জানতাম না যে ওনাদের সঙ্গে ঠিক কি ধরনের সমস্যা আছে, কারণ ওনারা প্রায় সবকিছু গোপনে রেখেছিলেন। আর আমি চাইলে সামাইল বা মারুকে দিয়ে খোঁজ নেওয়াতে পারতাম, কিন্তু টাকা ছাড়া এই কাজ আমি করবই বা কেন। যাই হোক, আমি যখন ওনাদের বাড়িতে পৌঁছালাম, অথবা বলতে পারো যে ওনাদের প্রাসাদে পৌঁছালাম, তখন দেখলাম ওনাদের পৈতৃক বাড়ির পেছনে একটা বিশাল বড় জঙ্গল ছিল। কিন্তু যেই মুহূর্তে আমি ওনাদের বাড়িতে প্রবেশ করলাম, চারিদিকে শুধু জিন আর জিনই দেখতে পেলাম। ওনাদের প্রাসাদের ছাদ থেকে নিচের মাটিতে, গলিতে, দরজার সামনে প্রতিটি জায়গাতেই জিন হাজির ছিল এবং এরা কোনো সাধারণ জিন নয়, বরং আমার মনে হচ্ছিল যে যিনি এই জিনদের এখানে পাহারার দায়িত্বে দিয়েছেন তিনি সাধারণ কোনো জাদুকর নন। এরপর যখন আমি ওনাদের ঘরের ভেতরে প্রবেশ করলাম তখন ওনারা আমাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং আমাকে সম্মানের সাথে বসালেন এবং খাওয়ালেন। আমি ওনাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা এবার আপনারা বলুন তো আপনাদের সমস্যাটা কি, কারণ ইতোমধ্যে আপনাদের বাড়িতে আমি যে ভারী পাহারা দেখেছি সেটা মোটেই স্বাভাবিক নয়। ওনারা আমাকে জানালেন যে পরিবারের 2 ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। তারপর সেই পরিবারের একজন মহিলা বললেন, আমার স্বামীর ছোট ভাই আমার স্বামীর ওপর জাদু করিয়েছে, অর্থাৎ 2 ভাইয়ের পরিবারের মাঝে যেই পরিবারের ওপর জাদু হয়েছে সেই ভাইয়ের পরিবারই আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। ছোট একটা ছেলে আমার পাশে দাঁড়িয়ে বলল, আব্বু যেন কেমন করে আনছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বু কোথায়? তখন সেই ছেলের মা বললেন, ওর আব্বু ওপরে ঘরে আছে, কিন্তু আপনি আগে বুঝে নিন এই কাজটা আপনি করতে পারবেন কিনা। আমি বললাম, আমি পারবো, আমাকে নিয়ে চলুন। সেই জাদুকর এই বাড়ির ওপর যত জিনের ডিউটি বসিয়েছিল তারা আমাকে দেখে খুবই সতর্ক হয়ে গিয়েছিল। তারা সব দিক থেকে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল
এবং ভয় দেখানোর চেষ্টা করছিল। কিন্তু যেহেতু আমি আমার নিরাপত্তা নিয়ে এসেছিলাম, অর্থাৎ সামাইল এবং মারু যেহেতু আমার সাথেই ছিল, সেহেতু তারা আমার উপর আক্রমণ করতে পারছিল না। যখন সেই মহিলা আমাকে ওনার হাজবেন্ডের ঘরে নিয়ে গেল, আমি তখন দেখলাম যে ওনার হাজবেন্ড নিজের ঘরে এদিক থেকে ওদিকে হাঁটছে। ওনার ঘরে ঢুকতে আমি বুঝতে পারলাম যে ওনাকেও কেউ পজেস করেছে এবং উনি এই মুহূর্তে পজেস অবস্থাতেই আছেন। ওনার সম্পূর্ণ ঘর যেন ছায়ায় ডুবেছিল। এত আলো থাকার পরেও সেখানে ঘন কালো অন্ধকার যেন সবকিছু ঢেকে দিয়েছিল। প্রথমেই সেই মহিলার হাজবেন্ড আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আরে ভাই, তুই তো আগে লোকজনদের উপর জাদু করতিস, এখন জাদু এমনের জন্য আসিস? উনি আমার সাথে বাংলা ভাষায় কথা বলছিলেন, যদিও তিনি বাংলা জানতেন না। এমনকি ওনার পরিবারের কেউই বাংলা জানত না। আমার সাথে কথা বলার জন্য ওনারা একজন অনুবাদক রেখেছিলেন যে আমাদের একে অপরের কথা বুঝিয়ে দিচ্ছিল। ওনার পরিবারও সেই মহিলার হাজবেন্ডকে বাংলায় কথা বলতে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। আমি ওনাদের বললাম, আপনারা একটু বাইরে গিয়ে বসুন, আমাকে একা একা রোগীর সাথে কথা বলতে দিন। এখন যেহেতু উনি একজন রয়্যাল ফ্যামিলির ওয়ারিশ, সেহেতু ওনার কিছু প্রোটোকল ছিল। ওনারা আমাকে একা রেখে যেতে একটু ভয় পাচ্ছিলেন। ওনাদের নিরাপত্তা কর্মীরাও আমাকে একা ওনার সাথে কাজ করতে দিচ্ছিলেন না। অবশ্যই আর কোনো উপায় না দেখে ওনাদের পরিবার আমার কাজের অনুমতি দিলেন। ঘরের ভেতরে যেতেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বল তুই কে এবং এনাদের কেন বিরক্ত করছিস? সেই ব্যক্তি একটি কর্কশ পুরুষ কণ্ঠে আমার সাথে কথা বলতে লাগলো। আমি কিছুক্ষণ চুপ থেকে আমার জানা জাদুর পড়াগুলো পড়ছিলাম। এমন সময় হঠাৎ ওনার আওয়াজ মেয়েলি হয়ে গেল। আমি বারবার ওনাকে জিজ্ঞেস করছিলাম যে তাকে এখানে কে পাঠিয়েছে, কি তার নাম, কিন্তু সে আমার কথার উত্তর না দিয়ে আমাকে নিয়ে বিদ্রূপ করছিল। এবার আমি রেগে গেলাম। একটা মোমবাতিতে আগুন দিলাম এবং সেটা সেই পজেস ব্যক্তির নাকের কাছে ধরলাম, যা জিনকে পুড়িয়ে মারার পদ্ধতি। যেই আমি মোমবাতি জ্বালিয়ে আমার জাদুর আয়াত পড়ে কাজ করতে শুরু করলাম, কিছুক্ষণের মাঝেই জিনটা পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু জিনটা পুড়ে যাওয়ার পর যেটা হলো সেটা আমি কখনো ভাবিনি। আমি ওই ঘরটাকে বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছিলাম, তবুও বাকি জিনগুলো ভেতরে ঢুকতে শুরু করলো। আমি হতবাক হয়ে গেলাম যে আজ পর্যন্ত কেউ আমার এই বেষ্টনী পার করতে পারেনি। বেষ্টনী ভাঙতে পারলেও তারা আমার উপর হামলা করতে পারছিল না সামাইল আর মারুর জন্য। আমি বুঝতে পারছিলাম যে তাদের পেছনে যে কেউ আছে সে খুবই শক্তিশালী। আমি আমার জানা সবচেয়ে শক্তিশালী আমল বের করলাম, যেটা আমি আগে কখনো ব্যবহার করিনি, কারণ কখনো প্রয়োজন পড়েনি। যেই আমি সেটা পড়তে শুরু করলাম, জিনগুলো সব ঘর থেকে বেরিয়ে চলে যেতে লাগলো। কিন্তু ওই পজেস ব্যক্তির ওপর নতুন এক জিনের আবির্ভাব হলো। সে আমাকে বলছিল যে আমাদের জাদুকর আপনার সাথে দেখা করতে চাইছে। আমি সামাইলকে বললাম, ওর সাথে যাও এবং দেখা করো সেখানে কি হচ্ছে আর কে এই ব্যক্তি যে এই লোকের ওপরে কালো জাদু করেছে। সামাইল সেই জিনের সঙ্গে সেই জাদুকরের ডেরায় গেল। সে সেখান থেকে ফিরে এসে আমাকে বলল সেখানে প্রায় 14 জন জাদুকর আছে। এটা একটা আফ্রিকান দেশ যেখান থেকে এই জাদু করা হচ্ছে। সেই জাদুকর বার্তা পাঠিয়েছে যে যদি আমরা একে অপরের সঙ্গে লড়াই করি তাহলে দুজনেরই জীবন বিপদের মুখে পড়তে পারে। তাই ভালো হবে যদি আমরা নিজেরা লড়াই বন্ধ করি এবং এই সমস্যার সমাধান খুঁজে বের করি। সেই জাদুকর আমাকে সেই ব্যক্তির নামও বলেছিল যে এই জাদু করতে আদেশ দিয়েছে। আমি এরপর সেই পজেস ব্যক্তির ওপর থেকে পজিশনের সমস্যার কাজটা শেষ করলাম এবং ওনার পরিবারকে পুরো পরিস্থিতির খবর জানিয়ে দিলাম। ওনাদের পরিবারের সন্দেহ যে ব্যক্তির ওপর ছিল সেই সন্দেহই ঠিক ছিল। নিজের আপন ছোট ভাই তার নিজের বড় ভাইয়ের ওপর সম্পত্তির লোভে জাদু করিয়েছে। ছোট ভাইটা শহরের বাইরে থাকায় তাকে জলদি বাড়িতে ফেরার জন্য খবর পাঠানো হলো। পরের দিন ছোট ভাই আসার পরে সে আমাদেরকে জাদুকরের লোকেশন বলে দিয়েছিল, যার মাধ্যমে সে এই জাদু করাচ্ছিল। কারণ আমার দেয়া এত সব প্রমাণ দেখে ছোট ভাই যথেষ্ট ভীত হয়ে গিয়েছিল এবং সবকিছু স্বীকার করতে বাধ্য হয়েছিল। এরপর সে এই জাদু তুলে নেবে বলে সবাইকে আশ্বস্ত করে। এখন যেহেতু দুটো পক্ষই পিছিয়ে এসেছে, সেহেতু ওনারা নিজেরাই সেই সম্পত্তির বিরোধটাও শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেললেন। সেই রয়্যাল ফ্যামিলি আমাকেও একটা বড় পুরস্কার পাঠিয়েছিলেন। এরপর এই ঘটনাগুলো বলার কারণ হলো যে যারা আমাকে জাদুকরি বলেছে তাদের উদ্দেশ্য করে এসব বলা। এগুলো আসলে জাদু বললেও কোনো জাদু নয়। এগুলো আসলে একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমি খারাপ কাজও করতে পারি, ভালো কাজ।
আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই ঘটনাটি শোনার জন্য, এবং রাসেল ভাইকে ধন্যবাদ জানাই এত কষ্ট করে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ঘটনাটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আবারও বলতে চাই যে এই জাদুকরণী মহিলার ভাষ্যের কোনো দায়িত্ব আমি নিচ্ছি না। সকলের সুস্থতা কামনা করে মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেল। এখানে শুনতে পাবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টায় এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার কাহিনীগুলো দর্শকের মাঝে তুলে ধরব। দেখা হবে অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।